Welcome back to the Spoken English course. Today is class number 5 and we are going to discuss main verb. আমার নাম শতরূপা। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা যদি ফুল কোর্সটা ফলো করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওস ফলো করছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো। আজকে মনে করে সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ভার্ব মূলত দু রকমের হয়। একটা হলো মেইন ভার্ব, যেটাকে লেক্সিক্যাল ভার্ব বা প্রাইমারি ভার্বও বলা হয়, আর আরেকটা হলো হেল্পিং কিংবা অক্সিলিয়ারি ভার্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেইন ভার্ব। হেল্পিং ভার্ব সম্বন্ধে যদি জানতে চাও তাহলে ওপরের লিঙ্কটা তোমরা প্রেস করে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। মেইন ভার্ব, মেইন ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব ইন আ সেন্টেন্স, যেটা ছাড়া একটা সেন্টেন্স সম্পূর্ণ হতে পারে না। মেইন ভার্ব মূলত কি বোঝায়? অ্যাকশন, স্টেট অফ দ্য সাবজেক্ট, বা ইট লিঙ্কস দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য কমপ্লিমেন্ট। অ্যাকশন মানে কোনো কাজ, স্টেট অফ দ্য সাবজেক্ট মানে কোনো অবস্থা, এবং লিঙ্কস সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট মানে একটি বাক্যের দুটি ভাগকে জুড়তে সাহায্য করে। কিরকম একটু দেখে নি। দ্য ম্যান ইজ ওয়াকিং, এখানে ওয়াকিংটা হলো মেইন ভার্ব। ওয়াকিং মানে লোকটি হাঁটছে, হাঁটাটা একটি অ্যাকশন ভার্ব, একটি কাজ বোঝাচ্ছে, তাই ওয়াকিং একটি মেইন ভার্ব। এর পরের এক্সাম্পলটা দেখো, শি লাইকস চকলেটস। লাইক করা মানে ভালো লাগা, এটি একটি অবস্থা, একটি স্টেট অফ সাবজেক্ট, সুতরাং এটাও একটা মেইন ভার্ব এখানে। আর লাস্ট এক্সাম্পলটা দেখো, দে আর ক্লেভার। দে আর ক্লেভার, সেখানে আর হলো একটা মেইন ভার্ব। এখানে কি করছে? কোনো অ্যাকশন বোঝাচ্ছে না বা কোনো অবস্থাও বোঝাচ্ছে না। এখানে আর শব্দটা কি করছে? দে এবং ক্লেভার এই দুটো পার্টকে লিংক করছে, জুড়ে দিচ্ছে। তাই তিনটে ক্ষেত্রেই এই তিনটে ওয়াকিং, লাইকস এবং আর, এই তিনটেই হলো মেইন ভার্ব। মেইন ভার্ব তার ব্যবহার অনুযায়ী তিন রকম হতে পারে: অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব আর স্টেটিভ ভার্ব। এই মেইন ভার্বের বিভিন্ন টাইপস গুলো বোঝার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও। সেটা কি? মেইন ভার্ব মে অর মে নট নিড আ হেল্পিং ভার্ব, whereas a helping verb always needs a main verb to help. মানে কি? মেইন ভার্বের কিন্তু একটি হেল্পিং ভার্ব লাগতেও পারে বা নাও লাগতে পারে, সেটা সেন্টেন্সের ব্যবহারের উপর নির্ভর করবে। আর হেল্পিং ভার্ব তার কিন্তু মেইন ভার্ব লাগবেই। হেল্পিং শব্দটার মানেই হচ্ছে সাহায্য করা। তা একটা মেইন ভার্ব যদি না থাকে তাহলে সে সাহায্যটা কাকে করবে? সুতরাং মেইন ভার্ব থাকলে তবেই না সে হেল্প করবে। তাই হেল্পিং ভার্বের মেইন ভার্ব থাকতেই হবে, কিন্তু মেইন ভার্ব কখনো হেল্পিং ভার্বের সাথে হয়, কখনো হয় না, সেটা সেন্টেন্সে তার ব্যবহারের উপর নির্ভর করে। আই টিচ ইংলিশ, এখানে ভার্ব কোনটা? টিচ। অনলি মেইন ভার্ব টিচ, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। টিচের সাথে কোনো হেল্পিং ভার্বের দরকারই নেই। উইদাউট হেল্পিং ভার্ব এই সেন্টেন্সটা কিন্তু অর্থপূর্ণ হতে পারছে। এবার দেখো, আই অ্যাম টিচিং ইংলিশ। টিচিং এখানে হচ্ছে মেইন ভার্ব, টিচিং মানে পড়ানো, আর অ্যাম সেটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। আমি যদি বলি আই অ্যাম ইংলিশ, মানে টিচিং শব্দটাকে তুলে দিলাম, এখানে শুধু হেল্পিং ভার্ব দিলাম, তাহলে কি এটা অর্থপূর্ণ হবে? মিনিংফুল হবে না। আবার আমি যদি আই টিচিং ইংলিশ, হেল্পিং ভার্বটাকে তুলে দিলাম, শুধু মেন ভার্ব রাখলাম, তাহলেও কি এটা মিনিংফুল হচ্ছে? না, এটাও কিন্তু মিনিংফুল নয়। সুতরাং মিনিংফুল হতে গেলে কখনো কখনো হেল্পিং ভার্ব, মেইন ভার্ব দুটোই থাকা দরকার। যেমন এখানে অ্যাম আর টিচিং। অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব এই শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো অ্যাকশন মানে কোনো কাজ। কিরকম? দে ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, এখানে ওয়ার্ক শব্দটা হলো অ্যাকশন ভার্ব। ওয়ার্ক মানে কাজ করে। আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সামস, আমি কি করছি? আই অ্যাম স্টাডিং, তাই স্টাডিং হলো একটা অ্যাকশন ভার্ব, একটা কাজ, পড়া। দ্য লায়ন রোড, রোড করা মানে গর্জন করা, এখানে বলছে রোড মানে গর্জন করলো, এটাও একটা কাজ, একটা অ্যাকশন। দ্য ডগ ডাজ নট বাইট, কুকুরটি কামড়ায় না, কামড়ানোটা একটা অ্যাকশন, সুতরাং এখানে বাইট হলো একটি অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকেও তার ব্যবহার অনুযায়ী দুভাবে ভাগ করা যায়:
একটা ভাগ হলো ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, আরেকটা হলো রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। প্রথমে দেখে নিই ট্রান্সিটিভ ভার্বটা কি। ট্রান্সিটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব which acts upon an object। অবজেক্টটা কি? সেটা সামথিং হতে পারে or somebody হতে পারে, কোনো জিনিস হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে। এমন একটা ভার্ব যেটা কোনো কিছুর ওপর তার প্রভাব ফেলে। কিভাবে বুঝবো? ইফ ইউ আস্ক দ্য ভার্ব what বা whom, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। কি বা কাকে প্রভাবিত করছে সেটা তোমরা প্রশ্ন করলে বুঝে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। I am playing football। এখানে ভার্ব কোনটা? প্লেইং। আমি যদি জিজ্ঞেস করি প্লেইং হোয়াট, এর উত্তরটা কিন্তু সেন্টেন্সেই আছে, ফুটবল। আরেকটা দেখো, আই ইনভাইটেড হার টু দ্য পার্টি। ভার্ব কোনটা? ইনভাইটেড। এবার যদি প্রশ্ন করি ইনভাইটেড হুম, উত্তর হবে হার। এখানে আরেকটা পার্ট আছে যেটা হলো টু দ্য পার্টি। অনেক সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে। এখানে হার হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর টু দ্য পার্টি হলো ডাইরেক্ট অবজেক্ট। মূল কথা হলো ভার্বকে যদি হুম বা হোয়াট জিজ্ঞেস করি তাহলে তার একটা উত্তর পাচ্ছি। ভার্বটা কিসের ওপর প্রভাব ফেলছে, কিসের ওপর কাজ করছে সেটা সেন্টেন্সে দেওয়া আছে, সেজন্য সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। এবার দেখি ইনট্রানজিটিভ ভার্ব। যেটা ট্রানজিটিভ ভার্ব তার অপোজিটই হলো ইনট্রানজিটিভ ভার্ব, মানে এটা কোনো অবজেক্টের ওপরে অ্যাক্ট করে না। নো আনসার টু হোয়াট অর হুম, তুমি যদি ভার্বটাকে জিজ্ঞেস করো হোয়াট বা হুম, তার তুমি কোনো উত্তর পাবে না সেন্টেন্স থেকে, কারণ সেটা কোনো কিছুকে প্রভাবিত করছে না। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এখানে ভার্ব কোনটা? ক্রাইং। ক্রাইং হোয়াট? ক্রাইং হুম? কোনো কি উত্তর পাচ্ছি? পাচ্ছি না। ইট ইজ রেনিং। রেনিং হোয়াট অর হুম? নো আনসার। She smiled at him. Smiled what? Smiled whom? এরও কোনো উত্তর নেই। They arrived late. Arrived what? Arrived whom? এরও কোনো উত্তর নেই। একটা তোমাদের মনে হতে পারে she smiled at me, তাহলে তো smiled at whom জিজ্ঞেস করলে তো আমি উত্তর পাচ্ছি। প্লিজ খেয়াল করো, smiled at whom নয়, কোয়েশ্চেনটা সোজা সাপটা smiled whom। at whom এর মানে আলাদা, smiled whom এর মানে আলাদা। স্মাইল্ড হুম বললে কোনো উত্তর আসতে পারে না, স্মাইল্ড অ্যাট হুম বললে সেটা একটা উত্তর আসতে পারে। দে অ্যারাইভড লেট, এখানে অ্যারাইভড হোয়াট, অ্যারাইভড হুম, কোনো উত্তর নেই। অ্যারাইভড ওয়েন যদি জিজ্ঞেস করি তাহলে হতে পারে লেট, কিন্তু এখানে তো ওয়েন কোয়েশ্চেনটা তো ইনট্রান্সিটিভ ভার্বে হতে পারে না। তোমাকে হোয়াট আর হুম দিয়ে বুঝতে হবে যে এটা ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। ঠিক আছে? তাহলে এই কনফিউশনটা যেন তোমাদের মধ্যে না থাকে। অনেক ক্ষেত্রে অনেক ভার্বস কিন্তু ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ দুরকম ভাবেই ব্যবহার করা যায়, সেটা সেন্টেন্সে মিনিং এর উপরে ডিপেন্ড করে। যেমন ধরো আই ক্লোজড মাই আইজ, এখানে যদি আমি জিজ্ঞেস করি ক্লোজড হোয়াট, মাই আইজ, তাহলে আমি উত্তর পাচ্ছি, সুতরাং এটা ট্রান্সিটিভ। দ্য শপ ইজ ক্লোজড, ক্লোজড হোয়াট, ক্লোজড হুম, এর কি কোনো উত্তর আছে? নেই। তাই এখানে ক্লোজডটা হয়ে যাচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। একই ওয়ার্ড ক্লোজড একটা ক্ষেত্রে ট্রান্সিটিভ হচ্ছে আর একটা ক্ষেত্রে ইনট্রান্সিটিভ হচ্ছে। আর একটু ক্লিয়ার করে বলে দিই, রাইট ইয়োর নেম হিয়ার, রাইট হোয়াট? ইয়োর নেম, তাহলে এটা কি হলো? ট্রান্সিটিভ। রনি ক্যানট রিড অ্যান্ড রাইট, রিড হোয়াট, রিড হুম, বা রাইট হোয়াট, রাইট হুম, কোনোটারই কিন্তু উত্তর নেই। একটা ক্ষেত্রে রাইট ইউজ হচ্ছে ট্রান্সিটিভ হিসেবে আর একটা ক্ষেত্রে রাইট শব্দটা ইউজ হচ্ছে ইনট্রান্সিটিভ হিসেবে। এবার দেখে নিই রেগুলার এবং ইররেগুলার ভার্বস কোনগুলো। রেগুলার ভার্বস এন্ড ইন আ সার্টেন প্যাটার্ন। প্যাটার্নটা কিরকম? ভার্বের শেষে ইডি, ডি, আইইডি বা টি অ্যাড হয়ে যায়। কিসে? পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে। যেমন ধরো এখানে এই টেবিলটা তোমরা দেখো, বেস ফর্মে আমি কি নিয়েছি? ফার্স্ট এক্সাম্পলটা আস্ক। এটা যখন পাস্ট টেন্স হয় তখন কি হয়ে যায়? আস্কড। আর পাস্ট পার্টিসিপলে কি হয়ে যায়? আস্কড। পাস্ট টেন্সে ইডি অ্যাড হচ্ছে, আবার পাস্ট পার্টিসিপলেও ইডি অ্যাড হচ্ছে। পরের এক্সাম্পলটা দেখো, লাইক। পাস্ট টেন্সে
ডি অ্যাড হয়ে লাইকড হয়ে যাচ্ছে, পাস্ট পার্টিসিপলে ডি অ্যাড হয়ে লাইকড হয়ে যাচ্ছে। এক্সাম্পল নাম্বার 3, ট্রাই। পাস্ট টেন্সে আইইডি অ্যাড হচ্ছে, ওয়াইটা সরে যাচ্ছে, হয়ে গিয়ে ট্রাইড হয়ে যাচ্ছে, পাস্ট পার্টিসিপলেও তাই। আর লাস্ট এক্সাম্পলটা স্পেন্ড, এটা পাস্ট টেন্সে ডিটা সরে গিয়ে ডি এর জায়গায় টি চলে আসছে, স্পেন্ট, আর পাস্ট পার্টিসিপলেও স্পেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো ভার্ব যদি তার প্যাটার্নটা চেঞ্জ করে দেয়, ইডি অ্যাড হয়ে গেল, ডি অ্যাড হয়ে গেল, আইইডি অ্যাড হয়ে গেল বা টি অ্যাড হয়ে গেল, সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে ইররেগুলার ভার্ব কোনগুলো? যেগুলোতে কোনো প্যাটার্ন ফলো করে না। পাস্ট হোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হোক, একটা সেট প্যাটার্ন, এই ইডি অ্যাড করা বা ডি অ্যাড করা, এই প্যাটার্নটা ফলো করে না। দেখে নি কিরকম। প্রথম এক্সাম্পলটা দেখো, বেস ফর্ম কি আছে? কাট। তার পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সও কাট। আর পাস্ট পার্টিসিপল কি? সেটাও কাট। তিনটে ফর্মেই এটা কিন্তু সেম থাকছে। পরেরটা দেখি, বেস ফর্ম হলো বাই, পাস্ট টেন্স হয়ে যায় বট, পাস্ট পার্টিসিপল হয়ে যায় বট। তাহলে বেস ফর্ম একটা থাকছে আর পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল দুটো এক হয়ে যাচ্ছে। থার্ড এক্সাম্পল, বেস ফর্ম হচ্ছে রান, পাস্ট টেন্স হচ্ছে র্যান, পাস্ট পার্টিসিপল হচ্ছে রান। এখানে আবার বেস ফর্ম আর পাস্ট পার্টিসিপলটা সেম, কিন্তু পাস্ট টেন্সে যেটা আছে সেটা আলাদা, র্যানটা আলাদা। আর লাস্ট এক্সাম্পলটা দেখো, বেস ফর্ম ইট, পাস্ট টেন্স এট, পাস্ট পার্টিসিপল ইটেন, তিনটেই আলাদা। তাহলে ইররেগুলার ভার্বে কি হয়, এই বেস ফর্ম, পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপলে হয় তিনটেই এক থাকে, নাহলে তিনটেই একদম একটা অপরের থেকে আলাদা হয়ে যায়, না হলে যে কোনো দুটো এক থাকে, একটা আলাদা হয়। এখানে কোনো সেট প্যাটার্ন নেই, কোনো কিছু অ্যাড করে আমি পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করতে পারছি না, তাই এগুলো হলো ইররেগুলার ভার্ব। এবার মেন ভার্বেরই আরেকটা টাইপে চলে আসি, যেটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো এখানে একটা লিঙ্কের কথা বলা হচ্ছে। লিঙ্কিং ভার্ব কি করে? ইট লিঙ্কস দ্য সাবজেক্ট টু আ ওয়ার্ড অর ওয়ার্ডস কল্ড দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, মানে সাবজেক্টের সম্বন্ধে কিছু বলা থাকে। এই সাবজেক্ট এবং সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হচ্ছে, সেই দুটোকে যে ওয়ার্ডটা লিঙ্ক করে, সেই ভার্বটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা কোনো কাজ বোঝায় না এবং সাবজেক্টকে বাকি অংশের সাথে লিঙ্ক করে। মনে করো বাংলায় আমরা যদি এই সেন্টেন্সটা বলি, মেয়েটি বুদ্ধিমতী। মেয়েটি মানে দ্য গার্ল, বুদ্ধিমতী মানে ইন্টেলিজেন্ট। এটা কি একটা মিনিংফুল সেন্টেন্স? আমি যদি কোনো মেয়েকে বলতে চাই তুমি বুদ্ধিমতী এবং সেটা যদি ইংলিশে বলি, তাহলে কি বলবো? দ্য গার্ল ইন্টেলিজেন্ট? একদমই না, এটা মিনিংফুল একদমই হচ্ছে না, এটা কারেক্ট সেন্টেন্স নয়। এখানে কি বলতে হবে? দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। মেয়েটি বুদ্ধিমতী মানে দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। এখানে কি অ্যাড করলাম? ইজ অ্যাড করলাম। ইজ এখানে লিঙ্কিং ভার্ব। ঠিক তেমনি আই অ্যাম হ্যাপি, আই এবং হ্যাপি দুটোর মধ্যে একটা লিঙ্কিং ভার্ব দিচ্ছি, অ্যাম। মাই ডগ ইজ হাংরি, মাই ডগ হলো সাবজেক্ট, হাংরি হলো কমপ্লিমেন্ট, দুটোকে লিঙ্ক করছে কি? ইজ। এখানে ইজ, অ্যাম এগুলো সবই কিন্তু লিঙ্কিং ভার্ব, তোমরা এটা হেল্পিং ভার্বের সাথে গুলিয়ে ফেলো না। হেল্পিং ভার্ব কি করে? মেইন ভার্বকে হেল্প করে। এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ, অ্যাম কি করছে? দুটো পার্টকে লিঙ্ক করছে। সুতরাং ইজ, অ্যাম, ওয়াজ, ওয়ার এগুলো যেরকম হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করতে পারে, তেমনি লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেটা বলেছি, এখানে কোনো অ্যাকশন নেই, কিন্তু দুটো পার্ট আছে সেন্টেন্সের যেটাকে এই লিঙ্কিং ভার্ব জুড়ে দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিষয়ের সাথে বিষয়ের অবস্থাকে যুক্ত করছে। এইটা মনে রাখলেই তোমরা বুঝে যাবে হেল্পিং ভার্বের সাথে লিঙ্কিং ভার্বের তফাৎটা কোথায়। এবার থার্ড টাইপ অফ মেইন ভার্ব কি? স্ট্যাটিভ ভার্ব। সেটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্য ফলোইং স্টেটস অফ আ সাবজেক্ট। কি কি স্টেটস বা অবস্থা? কি ধরনের অবস্থা বোঝায় সাবজেক্টের? নাম্বার 1, মেন্টাল অর কগনিটিভ স্টেট, মানে মানসিক বা জ্ঞানীয় অবস্থা। সেগুলো কি কোন কোন ওয়ার্ড দিয়ে বোঝানো যায়? থিঙ্ক, বিলিভ, ডাউট, গেস, রিমেম্বার, প্রিটেন্ড ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই দেখো একটা মানসিক অবস্থা বা একটা জ্ঞানীয় অবস্থা। থিঙ্কিং, বিলিভিং ইত্যাদি। নাম্বার 2, ইমোশনাল স্টেট, মানে আবেগ। লাভ, হেট, অ্যাডর, অ্যাভর, লাইক, ডিসলাইক ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই একটা ইমোশনাল স্টেট। নাম্বার 3, সেন্সেস, ইন্দ্রিয়জনিত অনুভূতি, যেরকম
see, hear, feel, seem, taste, smell, sense, sound. আর নাম্বার 4, possessional state. possession করা মানে কোনো কিছু অধিকার করে রাখা। have, belong, possess, own, want ইত্যাদি। আর নাম্বার 5, others. এছাড়াও কিছু কিছু কন্ডিশন থাকে সেগুলো, যেমন weigh, contain, involve, concern, lack, etc. এগুলো সব কিন্তু স্ট্যাটিভ ভার্ব। এগুলো প্রত্যেকটাই সেন্টেন্সে ভার্ব হিসেবে ইউজ করা হয়। কিছু স্ট্যাটিভ ভার্বস এর আমরা অ্যাপ্লিকেশন দেখে নিই সেন্টেন্সে। দ্য ফুড টেস্টস অফুল। খাবারটি খুব খারাপ খেতে। এখানে টেস্ট শব্দটা স্ট্যাটিভ ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। এটা কিন্তু কোনো অ্যাকশন নয়, এটা জাস্ট একটা ইন্দ্রিয়জনিত একটা কোয়ালিটির কথা বলা হচ্ছে। টেস্টস। ইউ স্মেল গ্রেট। তোমার গায়ের গন্ধটা খুব ভালো। হি সাউন্ডস কোয়াইট কনফিডেন্ট। ওকে খুব কনফিডেন্ট শোনাচ্ছে। শি ওয়ান্টেড আ কুক। ও একটি রাঁধুনি চেয়েছিল। দ্য সিরাপ কন্টেইনস অ্যালকোহল। সিরাপে অ্যালকোহল আছে। আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। আমার মনে হয় এটা একটা খুব ভালো আইডিয়া। আই লাভ দিস সং। আমার এই গানটা খুব ভালো লাগে। দ্যাট কফি স্মেলস গুড। কফির গন্ধটা খুব ভালো। প্রত্যেকটার ক্ষেত্রেই এগুলো কিন্তু সব স্ট্যাটিভ ভার্বস। এগুলো কোনো না কোনো মানসিক অবস্থা বা ইন্দ্রিয়জনিত কোনো আবেগ বা কোনো মানসিক আবেগ এইগুলো বোঝাচ্ছে। লাস্ট এক্সাম্পল, ডু ইউ হ্যাভ আ পেন? পজেশন। তোমার কাছে কি পেন আছে? এবার তোমাদেরকে একটা লিস্ট অফ ভার্বস দেখাচ্ছি যেগুলো স্ট্যাটিভ ভার্ব হিসেবেও ইউজ হতে পারে বা অ্যাকশন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। স্মেল, টেস্ট, সি, হ্যাভ, থিঙ্ক, লুক, ওয়ে, measure, be, feel, appear। কি রকম ভাবে হতে পারে দেখে নি। The fish smells awful। মাছটির গন্ধ খুব খারাপ। এখানে এই স্মেলস শব্দটা এটা কিন্তু কোনো অ্যাকশন হিসেবে ইউজ হচ্ছে না, এটা একটা স্ট্যাটিভ ভার্বের মতো ইউজ হচ্ছে। আর হি স্মেলস দ্য ফিশ বিফোর প্যাকিং দেম। ও প্যাক করার আগে মাছগুলোকে শুঁকে নেয়। এই শুঁকে নেওয়াটা একটা অ্যাকশন, একটা কাজ। তাই স্মেলস এখানে হয়ে যাচ্ছে অ্যাকশন ভার্ব। দ্য ফুড টেস্টস ডিলিশিয়াস। খাবারটা খুব সুস্বাদু খেতে। এখানে কোনো অ্যাকশন হচ্ছে কি? হচ্ছে না, তাই এটা স্ট্যাটিভ। লেট হিম টেস্ট দ্য ফুড। ওকে খাবারটা খেয়ে দেখতে দাও, টেস্ট করে দেখতে দাও। এই টেস্ট করা যেই বলছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাকশন ভার্ব। তাই একটাই ভার্ব স্ট্যাটিভ হিসেবেও ইউজ হতে পারে, অ্যাকশন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।